হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু। অপুষ্টির কারণে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত অধিকাংশ শিশু। ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত চেয়ে রিট। সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম থাকার কারণ জানতে চেয়েছে জাতিসংঘ প্রতিনিধি দল। স্থানীয় নির্বাচনে বাড়ানোর চেষ্টার কথা জানালো নির্বাচন কমিশন। উপাচার্য নিয়োগ নিয়ে গাজীপুর ডুয়েটে দফায় দফায় সংঘর্ষ। 5 পুলিশ সহ আহত 17। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রশাসনিক ভবনে তালা। শান্তি আলোচনায় গতি ফেরাতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। চুক্তি না হলে ইরানের জন্য খারাপ সময় অপেক্ষা করছে, হুঁশিয়ারি ট্রাম্পের। দেশে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 243 জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। গত 2 মাসে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে প্রাণ গেছে 459 জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, গেল 24 ঘন্টায় হামে সন্দেহজনক শনাক্ত 1274 জন এবং হাসপাতালে ভর্তি 1064 জন। আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ জুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও টিকাদান কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অপুষ্টির কারণে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু। এর ফলে মৃত্যুর সংখ্যাও বেশি, এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 10 দিনের মধ্যে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল হাতে পাওয়া যাবে। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। সেই স্ট্রাকচারের আমরা যদি জাতীয় প্রেস ক্লাবে রবিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা দেশে হাম প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ দেন। আমার কিন্তু হেলদি বাচ্চার কমপ্লিকেশনের সম্ভাবনা খুবই কম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাওয়ারনেসটাকে একদম রিমোট এরিয়ায় নিতে পারি। কমপ্লিকেশন দেখা যাচ্ছে, নিউমোনিয়া অথবা জ্বর বেশি দিন থাকছে, বমি করছে, খাওয়া দাওয়া ক্ষুধামন্দা হচ্ছে, তখন তাকে ভর্তির ব্যবস্থা করবে। আদারওয়াইজ তাকে ওখানে ট্রিটমেন্ট দিয়ে কিছু কাউন্সেলিং পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। একটা টিকা আমাদের হাতে ছিল না। 4 দিন আগে আমি রানা ফ্লাওয়ার্স, শি ইজ ইন জেনেভা, and Dr. Riyad also in Geneva, I have requested them to make it earlier the delivery like measles vaccine. এবং they have agreed আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে ফিগারটা করণে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। তিনি আরো বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যে কোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার সজাগ রয়েছে। দুর্নীতি বিগত ফেসিবাদের আমলে, এমনকি বিগত কেয়ারটেকার সরকার আমলে এমন দুর্নীতি জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। আগে আমরা ক্ষমতা আসার পরে জিরো টলারেন্স নিয়ে আমি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত দেওয়ার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। নগদের মতো, বিকাশের মতো একটা যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, সে আর ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম, সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে, এটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং হবে। রিটে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।
নির্বাচন কমিশনের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম থাকার কারণ জানতে চেয়েছে জাতিসংঘের নারী প্রতিনিধি দল। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের সাথে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তারা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে তা বাড়ানোর চেষ্টা করছে কমিশন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের নির্বাচনের চেয়ে স্বাভাবিক ছিল বলে তাদের জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচন পরবর্তীতে ওনাদের কিছু অভিজ্ঞতা যে কেমন হচ্ছে, কেমন ইত্যাদি ইত্যাদি, আর আমাদের কাছ থেকে জানতে চাইলেন আরও কী করে মহিলাদের পার্টিসিপেশনটা বাড়ানো যেতে পারে। এবারের অভিজ্ঞতাটা যেখানে কোনো ভায়োলেন্স হয়নি বা কারোর কোনো ভোট বাক্স ছিনতাই হয় না, এই সমস্ত প্রেক্ষাপটে আমরা মনে করি যে ভবিষ্যতে এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। লাইসেন্স পাওয়ায় জটিলতা আর কঠিন নীতিমালার কারণে দেশে এলপিজি স্টেশন পরিচালনায় ভোগান্তি পোহাতে হচ্ছে উদ্যোক্তাদের। এ কারণে অনেকে ইচ্ছা থাকার পরেও আসতে পারছেন না এই ব্যবসায়। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে উদ্যোক্তাদের ভোগান্তির চিত্র তুলে ধরা হয়। তবে এ সময় বিইআরসি চেয়ারম্যান বলেন, এলপিজি ব্যবহারের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। দেশে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি বা অটো গ্যাসের ব্যবহার বাড়লেও এর স্টেশন স্থাপন ও পরিচালনায় নানা ভোগান্তি পোহাতে হয় উদ্যোক্তাদের। এ সংক্রান্ত ব্যবসায়ীদের সংগঠনের অভিযোগ, দেশের প্রায় 70% অটো গ্যাস স্টেশনেরই লাইসেন্স সংক্রান্ত সমস্যা রয়েছে। আমাদের মেন ফোকাসটা কোথায়? দ্যাট ইজ পুয়ার কমপ্লায়েন্স, পুয়ার অ্যাক্সেসরিজ। সেটা যদি আমরা এনশিওর করতে পারি, অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকখানি কমে যায়। ব্যবসায়ীদের দাবি, একটি স্টেশনের অনুমোদনের জন্য বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ একাধিক দপ্তরে যেতে হয়। এতে সময় ও খরচ দুইই বাড়ছে। ব্যবসা সহজ করতে তাই নীতিমালা সংশোধন, ওয়ান স্টপ সার্ভিস চালু সহ অপারেটরদের মধ্যে সহজে এলপিজি সরবরাহ নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি। সেফটি কনসার্ন সেই ইস্যুটাও কিন্তু বেড়েছে। ইকুইপমেন্ট হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, বটলিং, এভরি ওয়েতেই আমরা সেই জায়গাগুলোতে বেড়েছে। এ সময় বিইআরসির চেয়ারম্যান বলেন, এলপিজি ব্যবহারে সবার আগে নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিতে হবে। এলপিজি যে ভালো একটা বিকল্প, এই জন্য এটা দৃষ্টি আকর্ষণ করতেছে এবং এটার গ্রোথ, যেটা বলি আমরা বাণিজ্যের যে গ্রোথ, ব্যবসার গ্রোথ ইজ ভেরি গুড। এখানে যেহেতু ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির ক্ষেত্রে অবশ্যই সেফটি শুড বি ফার্স্ট কনসার্ন। এ সংক্রান্ত নীতিমালা সংশোধনের আগে অংশীজনদের পরামর্শ নেয়ার তাগিদও দেন আলোচকরা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আসছে বাজেটে বড় দুঃসংবাদ হয়ে আসছে বাইকারদের জন্য। প্রথমবারের মতো মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে চাপে পড়বেন রাইড শেয়ার চালক ও নিম্ন মধ্যবিত্তরা। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়ে আছে মতপার্থক্য। তবে সরকারের করের আওতা ও রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য পূরণে সবার আগে তথ্য উপাত্তের সঠিক হিসেব নিশ্চিতের তাগিদ তাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেল অর্ধ কোটির কাছাকাছি। দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে বাণিজ্যিক পরিসরে গত কয়েক বছরে ব্যবহার বেড়েছে এই দুই চাকার বাহনের। তবে আসছে বাজেটে মোটরসাইকেলকে অগ্রিম আয়করের আওতায় আনার কথা ভাবছে সরকার। ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আগাম আয়কর গুনতে হতে পারে। সরকারের এমন সিদ্ধান্তকে জুলুম বলে মনে করছেন ব্যবহারকারীরা। সরকার ট্যাক্স বসাইতেছে, ট্যাক্স বসানো মানে আমাদের জুলুম করা। যখন মোটরসাইকেল কিনছি তখনও ট্যাক্স দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স করছি ট্যাক্স দিচ্ছি, নাম্বার প্লেট করছি ট্যাক্স দিচ্ছি, তারপরে আবার বাড়তি ট্যাক্স, এটা আমাদের উপর জুলুমই হচ্ছে। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, এক দশকে মোটরসাইকেল শিল্পে বিনিয়োগ বেড়েছে। নতুন করে কর আরোপ করা হলে কমতে পারে বিনিয়োগ, একই সাথে কর্মসংস্থানও। বিগত মাসে নর্মাল সেলের তুলনায় প্রায় 50% সেল ড্রপ করেছে। সরকারকে অবশ্যই চলার জন্য কর দরকার, কারণ তাকেও খরচ চালানোর জন্য কর আরোপ করতে হবে। তবে কর আরোপ করার জন্য অনেকগুলো সেক্টর তো এখনও আনটাচ রয়ে গেছে, যেটা সরকার নিজেই জানে। বাইকারদেরকে দিতে পারে, কিন্তু সেটা একটা সহনীয় পর্যায়ে, এবং
150 সিসি পর্যন্ত বোধহয় অ্যাভয়েড করে চিন্তা করতে পারে। কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিতে সরকারের তথ্য ভান্ডার আরও বিস্তৃত করার পরামর্শ অর্থনীতিবিদের। রাষ্ট্রেও যাদের কাছে যে ধরনের সম্পদ রয়েছে, যারা যে ধরনের ব্যবসা করে, তাদের সঠিক তথ্য হিসাব নেয়া। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের কি সেই তথ্য রয়েছে? যত মোটরসাইকেল ওনার, তাদের কি সঠিক তথ্য আছে? তাদের হাউসহোল্ড লেভেলে যে ইনফরমেশন দরকার, অ্যাসেটের যে ইনফরমেশন দরকার, ইনকামের আয়ের যে ইনফরমেশন দরকার, সেটা কি রাষ্ট্রের আছে? রাজস্ব বাড়াতে করমুক্ত থাকা অন্য খাতগুলোর দিকেও নজর দেওয়ার পরামর্শ এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের। 5 বছর তারা ক্ষমতায় ইনশাল্লাহ থাকবে, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যে এবারে যে অনেক কিছু করতে হবে নট নেসেসারি। হ্যাঁ, নতুন কিছু করতে গেলে সেটা ধীরে স্থির ভাবে। মোটরসাইকেলের ব্যাপারটা একটু চিন্তার বিষয়, যে এইটা কতটা আপনি তাদের ট্যাক্সেবল ইনকাম কতটা, এবং যেটা যদি করতেও হয় তাহলে ওই প্রিজাম্পটিভ ট্যাক্সের যে ধারণাটা দিলাম ওইভাবে যেতে হবে। সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। রিফাত ইসলামা, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক ও একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানাজা শেষে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব ও চিফ হুইপের পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক অবদান রয়েছে সিনহা পরিবারের। মিজানুর রহমান সিনহার মৃত্যুতে সৎ রাজনীতিক ও ব্যবসায়ীকে হারালো দেশ। মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ পদেও ছিলেন দীর্ঘদিন। 2020 সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। 2025 সালে তিনি পুনরায় রাজনীতিতে ফিরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বভার নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় তার নাম থাকলেও অসুস্থতার কারণে শেষ পর্যন্ত অংশ নেওয়া সম্ভব হয়নি। বেসরকারি টেলিভিশনের জন্য নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেছেন, কমিশন কিভাবে হবে এবং তার কাজ করবে তার জন্য শিগগিরই আলোচনা বসবে সরকার। এদিকে টেলিভিশনের জন্য সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিল বা টিইসি। বেতন কাঠামো এবং ওয়েজ বোর্ড করারও দাবি জানানো হয়েছে। রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও বার্তা প্রধানদের নিয়ে সদ্য গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ। এ সময় কাউন্সিলের শীর্ষ নেতারা অভিযোগ করেন, বিগত সময়ে টেলিভিশন সম্পাদকদের নিয়ে গঠিত পকেট কমিটি অপতথ্য, গুজব, হিংসা বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। একটি সুস্পষ্ট নীতিমালা করতে সরকারের কাছে দাবিও জানায় টেলিভিশন এডিটর্স কাউন্সিল। গণমাধ্যমের একটি নীতিমালা সুস্পষ্টভাবে যেন প্রণীত হয়, যেখানে এডিটোরিয়াল পলিসি কি হবে, সাংবাদিক এবং সংবাদপত্রের সাথে যুক্ত যারা হবেন তারা স্বাধীন মানুষ, কিন্তু তাদেরও যে একটি দায় আছে, সেই দায়ের ভিত্তিটা কি হতে পারে। এ সময় টেলিভিশনের জন্য বেতন কাঠামো গঠন করা সহ ওয়েজ বোর্ড করার দাবি জানান কমিটির নির্বাহী সদস্য ও ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। মানে এটা ডেইলি বেসিসে চাকরির মতো, আজ আসেন কালকে নাই, আপনার বেতনটা নিয়ে যাবেন, আর কোনো বেনিফিট পাবেন না। নির্বাহী কমিটির সদস্য সচিব ও সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের আহমেদ বাবু গুরুত্ব দেন কমিটির গঠনের উপর। আফগানের আদলে যে কোনো একটি রেগুলেটরি বোর্ড তৈরি করা আমার মনে এটা খুব জরুরি, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সবার জন্য। তথ্যমন্ত্রী জানান, টেলিভিশনের জন্য একটি কমিশন গঠন করা হবে। এছাড়া বিজ্ঞাপনের জন্য কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা প্রকাশ করতে পারবে না। সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না বলেও জানান মন্ত্রী। এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। 1, 2 হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য, মালিক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিট থাকা দরকার।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, কিছুদিনের মধ্যে মানুষের আস্থা নেই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি। কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুনের ঘটনা উল্লেখ করে বলেন, এই সরকারের আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সরকার নাই হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থনীতির পক্ষে কথা বলেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয় নিয়ে কোনো চিন্তাই নেই বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে আসা 100 নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। এই সরকারের অনেক গুণ, 3 মাসে 4 খুন। এত উপজেলায় 3 মাসের 4টা যদি খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কি করেন? উনি মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, উনি মাঝে মাঝে অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। আসলে ওনার মন্ত্রণালয় নিয়ে মনে হয় ওনার কোনো চিন্তা নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে আটকের দাবিতে উত্তাল ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা দিয়েছে প্রশাসনিক ভবনে। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। শিক্ষার্থীরা বলছেন, ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ধর্ষণ চেষ্টার ঘটনার পর গত 5 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন জাকসু নেতারাও। অবিলম্বে অভিযুক্ত গ্রেপ্তার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়। এ বিষয়ে প্রক্টর জানান, দ্রুততম সময়ে অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আর আমরা আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে যে পলাতক আসামি তাকে গ্রেফতার এবং বিচার কার্য শুরু করতে হবে। আমাদের ভিসি স্যার যাতে এসে আমাদেরকে জানায় যে কতক্ষণের মধ্যে এই ঘটনাটা নিষ্পত্তি হবে। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। আমরা অনুরোধ করছি, আমরা দাবি রাখছি সরকারের কাছে তাকে অভিযুক্ত দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। রাজধানীতে যখন অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে, তখনই জমে উঠেছে খামার ভিত্তিক কোরবানির পশুর বেচাকেনা। হাসিল নেই পরিবহনের ঝামেলা, এমনকি ঈদের দিন বাসায় পৌঁছে দেওয়ার সুবিধা থাকায় এখন অনেকেরই ভরসা খামার। দেশি গরুর চাহিদা বেশি, কিন্তু রয়েছে সংকট, তাই দামও বাড়তি। তবে বিক্রেতাদের দাবি, ওজন বুঝে নিরাপদে পশু কেনার সুযোগ থাকায় খামারমুখী হচ্ছেন ক্রেতারা। 1,08,000 ইনশাল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলেন। ওই গরুটা বের করে দিই স্যার, ওইটা একটু বের করে দিই। আর ওনারা 1,35 চেয়েছিল, ওইটাকে কমে হয়তো বা 1,27 রাখতে পারবে বললো আর। তবে আমরা মোটামুটি এটা কাছাকাছি চলে আসছি, হয়তো আমরা ভালো কিছু হয়ে যাবে। চলছে দর কষাকষি। কেউ দাম শুনে ফিরে যাচ্ছেন খালি, আবার কেউ পছন্দের গরুটি কিনে মুখে হাসি নিয়ে বের হচ্ছেন খামার থেকে। ঈদুল আজহার এখনো বাকি কয়েকদিন, তবু দৃশ্য দেখে মনে হতে পারে রাজধানীর কোনো অস্থায়ী পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের সরব উপস্থিতিতে জমজমাট রাজধানীর বিভিন্ন গরুর খামার। সকাল থেকেই ছিল ব্যাপক ভিড়। পরিবার পরিজন নিয়ে গরু দেখতে ভিড় করছেন নগরবাসী। কারো নজর মাঝারি গরুতে, কেউ খুঁজছেন বড় আকৃতির। রাজধানীর এসব খামারে মিলছে 60,000 থেকে 20 লাখ টাকা পর্যন্ত দামের গরু। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের ক্রেতার জন্যই রয়েছে ভিন্ন ভিন্ন আকার ও বাজেটের পশু। ভালো লাগলে একটা আমি কন্ট্যাক্ট করে গেলাম, বাস ঝুট ঝামেলাটা আমার একটু কম হইলো আর কি। এখানে রাখার ব্যবস্থা আছে, ব্যবস্থাটা খুব সুন্দর। আমরা ঈদের দিন চাঁদ রাতে নিয়ে যাই। হাটের ভিড়, কাদা, হাসিল আর পরিবহনের ঝামেলা এড়াতেই অনেকের পছন্দ এখন খামার। এখানে ওজন মেপে গরু কেনার সুযোগ থাকায় বাড়ছে আস্থাও। হাটে গেলে ঝামেলা, বা এখানে তো গরু নেওয়া যাচ্ছে, আবার গরুর পেমেন্ট করে রেখে দেওয়া যাচ্ছে। ফ্যামিলি সব সবাই এসে একসাথে দেখা যায়,
যেটা হাটে অনেক সময় পরিবেশটা থাকে না আর কি, মহিলারা যাওয়াটা ডিফিকাল্ট। মানে হাটে তো গেলে আপনার একটা হ্যাসেল থাকে, বৃষ্টি রোদের একটা ব্যাপার থাকে, দ্যাটস দ্য রিজন আসলে খামার চুজ করা। খামারিরা বলছেন রাজধানী কয়েকশো খামারে প্রায় 60% কুরবানির পশু এর মধ্যে বিক্রি হয়ে গেছে। তাদের দাবি, পশু পালনে খরচ খুব বেশি না বাড়লেও দেশি গরু সংকটের কারণে কিছুটা বেড়েছে দাম। 1 লাখের গরুতে 10,000 টাকা বাড়তি, 2 লাখের গরুতে 20,000 টাকা বাড়তি, 3 লাখের গরুতে আবার 20,000 টাকা কম। আর এই গরুর দামটা বাড়ার পিছনে খাদ্য দায় না, মানে খাদ্যের মূল্য বৃদ্ধি। 2 বছর যাবৎ খাদ্যের মূল্য একই আছে, কিন্তু গরুর সংখ্যা কম হওয়ার জন্য এই দামটা কিছুটা বাড়তি। কাস্টমাররা প্রায় আপনার ছোট গরুর প্রতি বেশি আকৃষ্ট। অনেকের জায়গা থাকে না, বাসার গ্যারেজে জায়গা হয় না, তো আমাদের এখানে আমরা চাঁদ রাতের আগ পর্যন্ত আমরা ডেলিভারিগুলো দিয়ে থাকি। ওনারা চাইলে চাঁদ রাতের আগের দিন পর্যন্ত, মানে চাঁদ রাত পর্যন্ত আপনি ডেলিভারি নিতে পারবেন। হাটের ভিড় আর অনিশ্চয়তা এড়িয়ে তাই নগর জীবনে বাড়ছে খামার নির্ভর কুরবানি হাটের নতুন সংস্কৃতি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। থমকে থাকা যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় গতি ফেরাতে তেহরানের সাথে মধ্যস্থতা করছে পাকিস্তান। অন্যদিকে বেইজিংয়ে চাপের মুখে তাইওয়ানকে দর কষাকষির হাতিয়ার বানানোর ট্রাম্পের ইঙ্গিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। একই সময় ইরানকে নতুন করে ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী, চীন তাইওয়ান ইস্যু এবং মার্কিন সামরিক প্রস্তুতি ঘিরে উত্তেজনা আরও জটিল আকার নিচ্ছে। ভঙ্গুর এক যুদ্ধবিরতির পরও থমকে আছে ওয়াশিংটন তেহরান শান্তি প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে এবং মধ্যস্থতা করতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইরানের সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে সক্রিয় মধ্যস্থতার অংশ হিসেবেই এই সফর। এদিকে যুদ্ধবিরতি টিকে থাকলেও উত্তেজনা কমেনি ওয়াশিংটন তেহরান সম্পর্কে। দ্রুত কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক আলোচনার টেবিলে তেহরানের দেয়া 14 দফার প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ইরানের পারমাণবিক কেন্দ্রে বিশেষ বাহিনীর স্থল অভিযান সহ নতুন করে বড় ধরনের যৌথ সামরিক হামলার ব্লুপ্রিন্ট তৈরি করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা। জবাবে হরমুজ প্রণালীতে 30টি ক্ষেপণাস্ত্র কেন্দ্র সচল করে জলপথটির একক নিয়ন্ত্রণ ধরে রেখেছে তেহরান। মার্কিন নৌ অবরোধের মাঝেই বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ এই লাইফলাইন দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেতে এখন আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো। অন্যদিকে চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতেও নতুন বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। স্বাধীনতার প্রশ্নে তাইওয়ানকে সতর্ক করার পর নিজেদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র বলে দাবি পুনর্ব্যক্ত করেছে দ্বীপরাষ্ট্রটি। বেইজিংও ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের অচল শান্তি আলোচনা থেকে শুরু করে হরমুজ ও তাইওয়ান একসঙ্গে একাধিক সংকটে এখন বাড়ছে বৈশ্বিক উত্তেজনা। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও চলতে থাকায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকে নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।